বেশ। বেশি নয়েজ ফিল হচ্ছে না তো? আমার কথা কি ক্লিয়ারলি ঠিকঠাক শোনা যাচ্ছে, নাকি খুব নয়েজ হচ্ছে? 1 মিনিট তো, আমি ফ্যানটা অফ করে দিই। স্যার। ওকে, এবার আশা করি কোনো নয়েজ নেই। হ্যাঁ দাদা। আর স্যার। হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার, বলছিলাম আমাদের হিস্ট্রি বা জিওগ্রাফির ওগুলোও যদি একটু ডিটেলসে পড়াতেন তাহলে ভালো হতো আর কি। কারণ ওই এমসিকিউ গুলো যখন করতে যাচ্ছি তখন ঠিকঠাক হচ্ছে না, মানে কনসেপ্টটা ক্লিয়ার নেই, তো সেই জন্য বুঝতে পারছি না আর কি। হ্যাঁ, ওগুলো ওগুলো থিওরি সমস্তটাই হবে। এখন জাস্ট তোমাদের পড়া এবং তোমাদের উত্তর করার জন্য এগুলো দেওয়া হচ্ছে। বুঝেছো কি বলেছি? আচ্ছা স্যার, সবটাই ঠিক পড়ানো আছে। হবে। তোমাদের এমনি বাড়িতে বই আছে না ভাই তোমার? হ্যাঁ স্যার, আছে। হিস্ট্রি হ্যাঁ, আছে, ওই তো জীবন যে দেখো, মুখোপাধ্যায় আছে। যে দিল্লি সুলতানি যুগ এখন পড়া দেওয়া আছে, এইটাকে থিওরিটা পড়তে বলেছি শুধু। তাহলে অনেকটা টাইম হলো। এই থিওরিটা পড়ার পরে আজকে কিছু কোয়েশ্চেন্স দেবে, এগুলো পড়লে দেখবে যে নিজে উত্তর করতে পারছো। ওকে? আজকে রাতে এটা পাবে, কালকে আমার শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর দিতে পারিনি। আজকে পাবে। ওকে, চলো। স্যার, আপনি ক্লাস হ্যাঁ, করানোর পর ওই ক্লাসগুলো আর কি করতে সুবিধা হয়, বুঝতেও অসুবিধা হয় হ্যাঁ না, বুঝতে আর পেরেছি। কি নিজেরা পড়তে গেলে হুম, বলো বলো। কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যেহেতু একটা টপিকের থিওরিতে করছি, তো এই জন্য এবার এটাকে ছেড়ে আবার কি করে যাব? সবকটা একসাথে নিয়ে নিলে কিন্তু গুলিয়ে যাবে, হবে না। সো এগুলোকে একটু একটা একটা করে ফিনিশ করি, হ্যাঁ? আর বাকি। আর দাদা, হ্যাঁ বলো। বলছি আমি তোমায় 3খানা পাঠিয়েছিলাম বইয়ের ছবি, ওটা দেখোনি? আমি দেখার সময় পাইনি, আর দেখে দেবো ক্লাসের শেষে, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। কিন্তু ওই যে ওই বিপিন চন্দ্র বলেছিলে না হিস্ট্রির জন্য, ওই বইটার বিপিন, মধ্যে তো না না, ডিটেলসেই বিপিন নেই। চন্দ্র তো আমি বলিনি। আমি বলেছি জীবন মুখোপাধ্যায়। না, আমার ইংলিশে ওই বুক হ্যাঁ লিস্টের মধ্যে তো ইংলিশে এগুলোই ছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তো এবার এটার মধ্যে কোনো ডিটেলসই নেই সেরম। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসের শেষে কথা বলছি। আমি আমি দেখি। ঠিক আছে দাদা। ওকে, হুম। বেশ। চলো তাহলে, আমাদের যে চ্যাপ্টারটা চলছিল আমরা পড়ছিলাম হচ্ছে রেসপিরেশন। তো রেসপিরেশনের মধ্যে আমরা কিছু আলোচনা করেছি, আজকে বাকি কিছু একটা আলোচনা করব, অ্যান্ড দেন আমরা আহ, সামনে আগে যাব। ওকে, দেখো তাহলে। স্যার, একটা রিকোয়েস্ট আছে, বলছি একটু মাঝে মাঝে না বাংলা টার্ম গুলো বলবেন, তাহলে একটু সুবিধা হয় হ্যাঁ স্যার। অবশ্যই অবশ্যই, আমি বলেই দিচ্ছি যেটা যেটার বাংলা টার্ম দরকার। রেসপিরেশন মানে হ্যাঁ স্যার, শ্বসন। কারণ ওরা পুলিশ পুলিশ এগুলো বাংলায় আসে তো কোশ্চেন, ওই জন্য খুব টাফ হ্যাঁ, হয় এটা হচ্ছে ইংলিশটা। শ্বসন। ওকে, রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন। তো দেখো, রেসপিরেশনের দুটো প্রসেসের কথা আমরা আগের দিন বলছিলাম। ওকে, একটাকে আমরা বলছিলাম হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। হুম, অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক রেসপিরেশনের বাংলা হচ্ছে সবাত শ্বসন। এটাকে বাংলায় বলে সবাত শ্বসন। আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশন। তো অ্যানারোবিক রেসপিরেশনটা হচ্ছে অবাত শ্বসন, যেখানে বাতাসের অভাব অর্থাৎ অক্সিজেনের অভাব। এবার শোনো, এই অ্যানারোবিক রেসপিরেশনকে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, আগের দিন আমি যে ফর্মুলাটা তোমাদের লিখিয়েছিলাম ওইখানে অ্যাকচুয়ালি ওটা আমার একটুখানি ভুল ছিল। বাট সেটা হচ্ছে, দেখো অ্যানারোবিক প্রসেসে না, অ্যানারোবিক প্রসেসে 3 ধরনের প্রসেস হয়। ওকে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, অ্যানারোবিক রেসপিরেশন যেখানে লেস অক্সিজেন থাকে, আর একটা হয় হচ্ছে ফার্মেন্টেশন। এই সমস্ত জিনিসগুলো এক। সুরভি যেমন আমাকে জিজ্ঞেস করেছো যে দাদা, অ্যানারোবিক রেসপিরেশন আর ফার্মেন্টেশন তো এক নয়। তো দেখো, অ্যানারোবিক রেসপিরেশনের 3টে প্যাথওয়ে আছে। ভালো করে শোনো, অ্যানারোবিক রেসপিরেশন পারফর্ম হতে 3খানা প্যাথওয়ে আছে, 3টে পথ আছে। সেই 3টে পথে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন হওয়ার পরে আসলে প্রত্যেকের কেমিক্যাল রিয়াক্টরের জন্য পাইরুভেট রেসপন্সিবল। পাইরুভেট সেখানে উৎসেচকের ভূমিকা গ্রহণ করে। যার কারণে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু নোট দিব এইটুকুনি এনাফ। কেন কি, এইগুলো থেকেই কোয়েশ্চেন গত মানে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে জিজ্ঞেস করা হয়েছে। ওকে,
যে যে নোটগুলো আমি দিচ্ছি এটাই। বাকি এর সম্পর্কে ডিটেলস যদি চাও তোমরা গুগল থেকে পড়তে পারো বা আদার্স যে কোনো জায়গা থেকে পড়তে পারো। তো এটুকুন মাথায় রেখো যে অ্যানারোবিক রেসপিরেশনকে আমরা ফার্মেন্টেশনও বলবো এই ফর্মটা, কারণ অ্যানারোবিক রেসপিরেশনের 3টে প্যাথওয়ে আছে বললাম, ঠিক? আচ্ছা, এবার অ্যানারোবিক রেসপিরেশন যখন আলোচনা করছি এর সম্পর্কে আরো 2-4টে কথা আমরা জেনে নিই, তারপরে আমরা অ্যারোবিক রেসপিরেশনটা দেখব। ওকে, চলো। অ্যানারোবিক রেসপিরেশন এর যে প্রসেসটাতে কমপ্লিট হয়, দেখো 3টে প্রসেসে কমপ্লিট হয় বলেছি, 3টে প্যাথওয়ে আছে। বাট এক্সামিনার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস বাই হুইচ অফ দ্য ফলোয়িং প্রসেস অ্যানারোবিক রেসপিরেশন ইজ পারফর্মড। সেইখানে উত্তর ছিল গ্লাইকোলাইসিস সাইকেল। আবার কোনো একটা কোয়েশ্চেনে ফার্মেন্টেশন। তাহলে এই জিনিসগুলোকে একটুখানি কিন্তু বুঝে নিতে হবে। চলো পয়েন্টটা লেখো যে অ্যানারোবিক, এখন আর ক্লাসে জয়েন করা সম্ভব নয়, অ্যানারোবিক রেসপিরেশন process is completed by glycolysis cycle। এইটাই কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে যে অ্যানারোবিক রেসপিরেশন প্রসেসটা কোন সাইকেলে কমপ্লিট হয়। দ্য প্রসেস ইজ কল্ড গ্লাইকোলাইসিস প্রসেস। ওকে, আর এই গ্লাইকোলাইসিস প্রসেসের মাধ্যমে কিসের ক্রিয়েশন হয় বলতে পারো, কি তৈরি হয়? এনি আইডিয়া? আগের দিন আমি বলছিলাম ল্যাকটিক অ্যাসিডের ফর্মেশন হয়। ওকে, থ্রু গ্লাইকোলাইসিস সাইকেল ল্যাকটিক অ্যাসিড ইজ ফর্মড। আবার কোথাও ইথানল বা যেটাকে আমরা অ্যালকোহল বলছি সেটা তৈরি হয়। হ্যাঁ, ওকে, চলো এই পয়েন্টটা লিখে নাও। তারপরে একটা পয়েন্ট লিখো, গ্লাইকোলাইসিস যে সাইকেলটা, এটাকে ডিসকভার করেছিলেন 3জন বিজ্ঞানী, স্যার এমবেডেন, স্যার মেয়ারহফ অ্যান্ড স্যার ক্যারল পিয়ারসন। এই জন্য ওই 3জনের নাম অনুসারে তাদের নামের প্রথম অক্ষর নিয়ে এই গ্লাইকোলাইসিস সাইকেলকে না ইএমপি সাইকেলও বলা হয়। তাহলে নোটটাকে এভাবে লেখো যে গ্লাইকোলাইসিস সাইকেল was discovered by এমবেডেন, তারপর হচ্ছে মেয়ারহফ, আর হচ্ছে পিয়ারসন। এই 3জনে মিলে আবিষ্কার করেছিলেন এই গ্লাইকোলাইসিস সাইকেল, যার কারণে এদের প্রত্যেকের প্রথম অক্ষর নিয়ে এই প্রসেসটাকে বলা হয়। হেন্স দিস প্রসেস বা দিস সাইকেল is also called EMP cycle। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন জিজ্ঞেস করে অ্যানারোবিক রেসপিরেশন পারফর্ম হয় কোন সাইকেল দ্বারা, হ্যাঁ, নিচে অপশন থাকবে ক্রেবস সাইকেল, হ্যাঁ, গ্লাইকোলাইসিস সাইকেল, ইএমপি সাইকেল। তো মনে করো গ্লাইকোলাইসিস অপশনটা নেই, তো ইএমপি সাইকেল অপশন আছে, কিন্তু ইএমপি সাইকেল আনসার করবে। ওকে, স্যার এমবেডেন, মেয়ারহফ আর পিয়ারসনের নামের অনুসারে। ওকে, গেল। এই যে গ্লাইকোলাইসিস প্রসেস, এই গ্লাইকোলাইসিস প্রসেসে কি ঘটনা ঘটে, গ্লুকোজকে 2 অণু পাইরুভিক অ্যাসিডে যেমন কনভার্ট করে, তেমনি 4 অণু এটিপিও তৈরি হয়। লিখে রাখো in this process glucose is converted into 2 moles of pyruvic acid and 4 moles of ATP। ওকে, তাহলে এই গ্লাইকোলাইসিস পদ্ধতি বা গ্লাইকোলাইসিস যে প্রসেসটা, এটাতে কি হচ্ছে,
গ্লুকোজের কনভার্সন হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড আর 4 অণু এটিপিতে। এবার এই যে গ্লাইকোলাইসিস সাইকেল, যেটা এই গ্লাইকোলাইসিস সাইকেল বা এই যে ইএমপি সাইকেল, এটা পারফর্ম হওয়ার জন্য কি দরকার পড়ছে না, শক্তির দরকার পড়ছে। তো সেই শক্তি কোত্থেকে নিচ্ছে না, এইখানে যে 4 অণু এটিপি তৈরি হলো, এখান থেকে 2 অণু এনার্জি অর্থাৎ 2 অণু এটিপি কিন্তু সংগ্রহ হচ্ছে। এটাও লিখে রাখো যে এই প্রসেস পারফর্ম হতে, এই প্রসেস, এখন আর ক্লাস রিকোয়েস্ট পাঠিয়ে কোনো লাভ নেই, এখন আর জয়েন করানো সম্ভব নয়। এই প্রসেস পারফর্ম হতে 4 এটিপি থেকে 2 এটিপি ইন্ধন হিসাবে ব্যবহার করা হয়। ইন্ধন মানে ফুয়েল, প্রিয়া এটাকে লিখো ফুয়েল, ইন্ধন হিসেবে ব্যবহার করা হয়, ওকে, হয়ে গেল। তাহলে আলটিমেটলি এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আমরা যদি বলি কি তৈরি হচ্ছে, আলটিমেটলি এই গ্লুকোজ কিসে কনভার্ট হচ্ছে না, গ্লুকোজ কনভার্ট হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড আর 2 অণু এটিপি। এটা আমাদের ফাইনাল রেজাল্ট, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। হ্যাঁ, লিখে রাখো ফাইনাল রেজাল্ট। ওকে, এবার ঘটনা হচ্ছে এই প্রসেসটা অর্থাৎ এই অ্যানারোবিক রেসপিরেশনটা কোথায় হয়। অ্যানারোবিক রেসপিরেশনটা হয় হচ্ছে কোষের সাইটোপ্লাজমে। হ্যাঁ, এই একটা পয়েন্ট আছে গুরুত্বপূর্ণ, লিখে রাখো। দিস প্রসেস is performed this process is performed in cytoplasm of the cell। কোষের সাইটোপ্লাজমে এটা পারফর্ম হয়। গেল, চলো এটুকু নোট হয়েছে সবার? হ্যাঁ দাদা। এবার আমরা দেখব অ্যারোবিক রেসপিরেশন। চলো, অ্যারোবিক রেসপিরেশন। ভাই আমার বলো তো দেখি, অ্যারোবিক রেসপিরেশনের বাংলা কি বলেছিলাম? কেউ বলবে না, যে বাংলা বলতে বলেছিল সে বলো। স্যার, হ্যাঁ, সবাত শ্বসন। ভেরি গুড, ভেরি গুড, সবাত শ্বসন। আমি তো মনে হয় বলি, তবুও তোমার যেটা জানার ইচ্ছা হবে আমাকে জিজ্ঞেস করে নেবে। আচ্ছা, তাহলে অ্যারোবিক রেসপিরেশন মানে সবাত শ্বসন, যেখানে বাতাস আছে, মানে যেখানে অক্সিজেন আছে সেই জায়গাটাই আর কি, সেই পরিস্থিতিতে সবাত শ্বসন হয়। সবাত শ্বসনে কি হয়, অক্সিজেনের পূর্ণ উপস্থিতিতে গ্লুকোজ কনভার্ট হয় কিসে না, কার্বন ডাইঅক্সাইড, জল আর এটিপি তৈরি করে। ঠিক আছে না? অর্থাৎ এই অ্যারোবিক রেসপিরেশনটাই হচ্ছে আইডিয়াল রেসপিরেশন, যেখানে গ্লুকোজ অক্সিজেনের উপস্থিতিতে, পূর্ণ উপস্থিতিতে কি হচ্ছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু জল আর মেইন জিনিস দ্যাট ইজ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আবার কি এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটই যে এনার্জি তা কিন্তু নয়, আমাদের শরীরে আলটিমেট প্রয়োজন পড়ে এডিপির, এটিপি নয় এডিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ডাইফসফেট। অর্থাৎ এটিপি কনভার্টেড হয় এডিপির মধ্যে, যেটা তোমাদের নোট দেওয়া হয়েছে সেখানে তোমরা বোধহয় পড়েছো না? হ্যাঁ দাদা। ওই পয়েন্টটাকে ওখানে লিখে দেওয়া আছে, প্রসেসটাকে সুন্দর করে নোট করে। হুম। ঠিক, তাহলে আমরা এখানে একদম এক্সাম ওরিয়েন্টেড পড়বো, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য দরকার। চলো, এবার এই অ্যারোবিক রেসপিরেশন দুটো পদ্ধতিতে হয়। কি দেরি হয়ে গেল একটু, আচ্ছা দাঁড়াও, কেউ একজন ও ফোন করছো, আমি একটু ক্লাসে নিয়ে নিই। হ্যাঁ, একটুখানি দাঁড়াও,
এরকম আর করা যাবে না। জয়েন করো, এখন জয়েন করো। ওকে, চলো। আচ্ছা, লেখো, দিস রেসপিরেশন process is completed by 2 cycles. দুটি চক্রে এদের এই রেসপিরেশনটা অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশনটা পারফর্ম হয়। সেটা কি কি? একটাকে আমরা বলবো গ্লাইকোলাইসিস আর গ্লাইকোলাইসিস সাইকেল, আর 2 নম্বরটাকে বলবো ক্রেবস সাইকেল। ওকে, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে তাহলে আগেই আমরা দেখে আসলাম গ্লাইকোলাইসিস পদ্ধতিতে কি তৈরি হয়। গ্লাইকোলাইসিস পদ্ধতিতে আগেই দেখে এসেছি, বলো কি তৈরি হয়? এর রেজাল্ট, ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, এর রেজাল্টটা কি? এর রেজাল্টটা হচ্ছে একটু আগেই তো দেখলাম আমরা অ্যানারোবিকের মধ্যে, গ্লাইকোলাইসিসের মধ্যে 2 moles of, ও পাইরুভিক অ্যাসিড আর হ্যাঁ, এটিপি। 2 moles of pyruvic acid and 4 moles of ATP. 2 moles of ATP। ফাইনাল রেজাল্ট বললাম না, যেহেতু 4 অণু এটিপি তৈরি হয়, কিন্তু 2 অণু ওটিপি তো ওরা ওই পারফর্মটা হওয়ার জন্য নিয়ে নেয়, খরচ করে ফেলে। বুঝেছি না? নোট করেছি তো এটা আমরা নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, দাদা। দেখো আগের দিন এটা বোধহয় নোট করানো হয়েছিল, যে ওখানে যে 4 অণু এটিপি ক্রিয়েট হচ্ছে তার মধ্যে 2 অণু এটিপি নিয়ে নেয় এই গ্লাইকোলাইসিস পদ্ধতি হওয়ার জন্য। তাহলে গ্লাইকোলাইসিস সাইকেলে আমরা 2 moles of pyruvic acid and 2 moles of ATP we have, and then Krebs cycle। ক্রেবস সাইকেল নাম হলো কেন? কারণ এই সাইকেলটি আবিষ্কার করেছিলেন স্যার হেনরি ক্রেবস। ওকে, এইখানে যেটা হয় যে এই যে পাইরুভিক অ্যাসিড এখানে তৈরি হলো, এই পাইরুভিক অ্যাসিডের 1 মোল ভেঙে 18 মোল এটিপি তৈরি হয়। অর্থাৎ এখানে এই ক্রেব সাইকেল পারফর্ম হওয়ার পরে আলটিমেট যে ফাইনাল রেজাল্টটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে 38 এটিপিতে কনভার্ট হয়। একবার আমরা বোঝার চেষ্টা করি ছোট ছোট করে। তাহলে ক্রেব সাইকেল সম্পর্কে একটা নোট নেব আমরা, যে দিস সার্কেল ইজ ডিসকভার্ড বাই স্যার হেনরি ক্রেবস। ওকে, স্যার হেনরি ক্রেবসের আবিষ্কারের জন্য এই নাম হয়েছে ক্রেব সাইকেল। এখানে কি হয় আমরা একটু নোট করি, তারপরে লিখো, তারপর ফর্মুলা লিখছি। লেখো, এখানে 1 mole of pyruvic acid ভেঙে বলতে সিনথেসিস হয়ে ভেঙে 18 মোল এটিপি তৈরি হয়। 18 মোল এটিপি তৈরি হয় এই ক্রেব সাইকেলের মধ্যে। তাহলে কি হচ্ছে ঘটনাটা দেখো, অর্থাৎ ফাইনাল রেজাল্ট দেখো আমাদের এতে কি হচ্ছিল, এতে কয় অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছিল? 2 অণু। তাহলে 2 into 18 এটিপি প্লাস 2 এটিপি, তাহলে আলটিমেটলি কত অণু এটিপি তৈরি হলো? 18 দুগুণি 36 আর 2 38, তাহলে যেটা বলেছিলাম মিলল, 38 এটিপি তৈরি হলো। ক্লিয়ার?
স্যার হ্যাঁ উপরে দাদা। লাইনটা আরেকবার রিপিট করুন স্যার। এখানে একটা এখানে 1 মোল। হ্যাঁ হ্যাঁ মানে দেখো, এই যে যে অ্যারোবিক রেসপিরেশনের দুটো সাইকেল আছে, দুটো চক্র আছে। প্রথম চক্রটা হচ্ছে গ্লাইকোলাইসিস প্রসেস। গ্লাইকোলাইসিস সাইকেলে কি তৈরি হচ্ছে, 2 মোলস অফ পাইরুভিক অ্যাসিড অ্যান্ড 2 মোলস অফ এটিপি। ওকে, এর ঠিক সেকেন্ড স্টেজ হলো এই ক্রেবস চক্রের মাধ্যমে এই যে যে আগের প্রসেসে যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে তার 1 মোল পাইরুভিক অ্যাসিড ভেঙে 18 মোল এটিপি তৈরি হয়। কারণ আমাদের শরীরের প্রয়োজন হচ্ছে এটিপি নাকি পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড আমাদের শরীরের জন্য দরকার নেই, আমাদের দরকার হচ্ছে এটিপি। তার কারণে এই ক্রেব সাইকেলের ফলে কি হচ্ছে যে ওই পাইরুভিক অ্যাসিড 2 অণু কনভার্ট হচ্ছে। তাহলে এখানে লেখা আছে যে এখানে 1 মোল অফ পাইরুভিক অ্যাসিড ভেঙে 18 মোল এটিপি তৈরি হয়। তাহলে 18টি এটিপি, তাহলে 2 খানা পাইরুভিক অ্যাসিড আছে এখানে, খেয়াল করো এই জিনিসটাই এখানে করা আছে। তাহলে 2 গুণ 18 এটিপি প্লাস এর সঙ্গে যে 2 এটিপি ছিল, টোটাল 38 এটিপি এখানে তৈরি হয়। এবার ঘটনা হচ্ছে যে সাইটোপ্লাজমের মধ্যে কি চলছে, সাইটোপ্লাজমের মধ্যে গ্লাইকোলাইসিস প্রসেস হচ্ছে। আর এই যে যে প্রসেসটা কমপ্লিট হচ্ছে কোথায়, অর্থাৎ অ্যারোবিক রেসপিরেশন কোথায় পারফর্ম হচ্ছে না, এই প্রসেসটা পারফর্ম হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। যার কারণে আলটিমেট যে শক্তি, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, তাই না? তাহলে নোটটা লিখে রাখো, দিস প্রসেস ইজ performed in this process is performed in mitochondria. ওকে, এই প্রসেসটা না মাইটোকন্ড্রিয়ার মধ্যে হচ্ছে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। আচ্ছা, মাইটোকন্ড্রিয়াকে আবিষ্কার করেছিল কে বলতে পারো? স্যার অল্টম্যান আর বেন্ডা, মনে রাখবো। মাইটোকন্ড্রিয়া ইজ ডিসকভার্ড বাই, এগুলো অনেক আগের পরীক্ষাগুলোতে জিজ্ঞেস করতো, বাট এখন এগুলো জিজ্ঞেস করে না, তবুও একটু লিখে রাখো যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছিলেন স্যার অল্টম্যান অ্যান্ড স্যার বেন্ডা। ওকে, গেল। এবার আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা প্রাণী এবং সেই প্রাণীদের রেসপিরেটরি অর্গান সম্পর্কে জানবো, যেটা আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করে প্রশ্ন। অ্যান্ড দেন তার সাথে সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। নেক্সট আমরা প্রবেশ করব কিসের মধ্যে না, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে। আজকেই আমি সার্কুলেটরি সিস্টেমটাকে শুরু করব, যতদূর যাওয়া যায় দেখব। ওকে, না ঠিক আছে, তাহলে এটা মুছে দেবো। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে, চলো খাতায় হেডিং লাগাও, রেসপিরেটরি অর্গানস অফ ডিফারেন্ট অ্যানিমালস। রেসপিরেটরি অর্গানস of different animals. ওকে, বিভিন্ন প্রাণীর অ্যানিমালস আমরা অ্যাকচুয়ালি কাজ করব। এইখানে আমরা লিখব হচ্ছে অ্যানিমালসের নাম, আর এই পাশে লিখব হচ্ছে তাদের রেসপিরেটরি অর্গানের নাম। আবার এখন জয়েন করছি, আমি সেই সময় বললাম জয়েন হতে, তখন জয়েন না হয় এখন আবার জয়েন হচ্ছে। ওকে, রেসপিরেটরি অর্গান। চলো, সবার প্রথমে ফিশ, মাছের শ্বসন অঙ্গের নাম জিজ্ঞেস করে, দ্যাট ইজ গিলস। নাম্বার 2, অ্যাম্ফিবিয়ান, যারা উভচর প্রাণী। অ্যাম্ফিবিয়ান, উভচর, হ্যাঁ বাংলাতেও বলছি। অ্যাম্ফিবিয়ানদের
জেনারেলি অ্যাম্ফিবিয়ান্সরা স্কিনের মাধ্যমে রেসপিরেশন করে থাকে, তারপরে লাংসের মাধ্যমে করে থাকে, তারপরে গিলসের মাধ্যমে করে থাকে। ওকে, তো এই কটা অপশন দেখবা যে অ্যাম্ফিবিয়ান্সের মধ্যে যে কোনো একটা দিবে। নাম্বার 3, আমরা যদি ব্যাঙের কথা বলি, ফ্রগ, তো ফ্রগের রেসপিরেশন হয় হচ্ছে স্কিনের মাধ্যমে, স্কিন। নাম্বার 4, ইনসেক্টস, যে পতঙ্গ রয়েছে সেই ইনসেক্টসের রেসপিরেশন হয় ট্রাকিয়ার মাধ্যমে, ট্র্যাকিয়ার মাধ্যমে, এটা, হ্যাঁ, ট্রাকিয়ার মাধ্যমে। রেপটাইলসদেরও ট্র্যাকিয়ার মাধ্যমে। রেপটাইলস মানে কি? সরীসৃপ, তাদেরও হয় ট্র্যাকিয়ার মাধ্যমে। 6 নম্বর, যত ধরনের এভস আছে, অ্যাভিয়ারিজ মানে পক্ষীকুল, পাখি, পক্ষীকুল, তো পক্ষীকুলদের হয় হচ্ছে লাংসের মাধ্যমে রেসপিরেশন। তারপর যারা ম্যামালস অর্থাৎ স্তন্যপায়ী যারা, তো ম্যামালসদেরও লাংসের মাধ্যমেই হয়। আর যেমন এর মধ্যে যেমন জোকের কথাটা জিজ্ঞেস করে, যেমন লিচ, লিচ এখানে লিখে দিই, লিচেরও কিন্তু স্কিনের মাধ্যমেই হয়। লিচ মানে জোক, জোক, জয়চন্দ্রবিন্দু ক, জোক। ওকে, তো 2 নম্বরটা কি লিখেছেন? অ্যাম্ফিবিয়ান, AMPHIBIAN, অ্যাম্ফিবিয়ান। স্যার কেঁচোটা কি হবে? কেঁচোরও স্কিন হবে, স্কিন। আচ্ছা, হ্যাঁ, যত ধরনের ওয়ার্ম আছে ওদের স্কিন হবে। আচ্ছা, তাহলে এটাকে ডিলিট করি এবার তাহলে। হ্যাঁ দাদা। বেশ, হ্যাঁ স্যার। তাহলে এর সাথে মোটামুটি ধরো আমাদের রেসপিরেশন চ্যাপ্টারটা শেষ হল। ওকে, বাকি যা কিছু থাকবে সেটা আমরা যখন কোয়েশ্চেন দিব এর সেখান থেকে আমরা এটাকে কমপ্লিট করে ফেলতে পারবো। নাও, দাদা হ্যাঁ বলো। বলছি অ্যানাএরোবিকটাও গ্লাইকোলাইসিস প্রসেসে হয়, এরোবিকটাও গ্লাইকোলাইসিস প্রসেসে হবে? হ্যাঁ হ্যাঁ, গ্লাইকোলাইসিস প্রসেস অ্যান্ড গ্লাইকোলাইসিস সাইকেল অ্যান্ড ক্রেবস সাইকেল, দুটো সাইকেলে পারফর্ম হয়। আর অ্যানারোবিকটা শুধু একটা সাইকেলে প্রসেস হয়, যে দ্যাট ইজ গ্লাইকোলাইসিস। যদিও আর ওর ঠিক। অনেকগুলো প্যাথওয়ে আছে, বুঝতে পারছো। আলটিমেটলি দেখো, শ্বসনের কাজ হচ্ছে পাইরুভেটকে এটিপিতে কনভার্ট করা, এটাই হলো ফাইনাল কথা, আর কোনো কথা নেই। আবার বলি, পাইরুভেটকে হুম, এটিপিতে কনভার্ট করা, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের ফর্মে যেগুলো তৈরি হচ্ছে তাদেরকে এটিপিতে কনভার্ট করাই হচ্ছে এই সাইকেলগুলোর কাজ। তো তার অনেকগুলো প্যাথওয়ে থাকতে পারে। তো আমাদের যেটা একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দরকার ততটুকু নোটই আমি এখানে করিয়েছি। ওকে, বেশ, চলো খাতার মধ্যে হেডিং লাগাও, সার্কুলেটরি সিস্টেম, বাংলায় বলে সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র, সার্কুলেটরি সিস্টেম। এই সার্কুলেটরি সিস্টেমের মধ্যে দুটো জিনিস আলোচ্য বিষয়, এক হচ্ছে হার্ট, আর হার্ট যাকে নিয়ে কাজ করে সে হচ্ছে ব্লাড। তাহলে এই একটা চ্যাপ্টারের মধ্যে আমরা হার্ট অ্যান্ড ব্লাড সম্পর্কে ডিসকাস করে নেব। তো সবার আগে আমরা হার্টকে নিয়ে আলোচনা করব, হেন্স তোমরা হেডিং লাগাও হার্ট। হার্ট মানে হৃৎপিণ্ড, আমরা জানি, এবং অবশ্যই এটা হিউম্যান হার্টস নিয়েই কথা হবে কিন্তু, হ্যাঁ, অন্য হার্টস নয়, হিউম্যান হার্টস। হিউম্যান হার্টস, নোটটা ওভাবেই লাগাও, হিউম্যান হার্টস, হিউম্যান হার্টস, মানব হৃদয়। আমাদের হার্টে 4খানা চেম্বার আছে। ওকে, চলো আমরা
একটা ছবি আঁকি, ছবির মাধ্যমে পয়েন্টগুলোকে একটু নোট ডাউন করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমাদের হার্ট হচ্ছে দেখতে এরকম এরকম। এর মাঝখান দিয়ে পার্টিশন আছে যেটাকে বলা হয় সেপ্টাম। এই মাঝখানের পার্টিশনটা হচ্ছে সেপ্টাম, আর এরম করে পার্টিশন দেওয়া আছে। ওকে, মোটামুটি ধরো এটা আমাদের হার্ট। এই হার্টের বাইরে দিয়ে না এরকম করে একটা আবরণী আছে। হার্ট অর্গানটাকে রক্ষা করার জন্য এর ওপর দিয়ে এরকম একটা আবরণী আছে। সেই হার্টের আবরণীটাকে কি বলে? পরিচিত আমরা। হার্টের আবরণীটা কি বলে? পেরিকার্ডিয়াল, প্যারাকার্ডিয়াল, এটাকে বলা হয় প্যারাকার্ডিয়াল মেমব্রেন। সবার আগে বাইরে থেকে দেখছি আমরা, প্যারাকার্ডিয়াল মেমব্রেন বলে এটাকে, প্যারাকার্ডিয়াল মেমব্রেন। না, কটা চ্যাপ্টার হলো? দুটো। একটা, দুটো, তিনটে, চারটে। আমাদের হার্টে মোট চারটে চেম্বার আছে। হার্টের ওপরের যে চেম্বার দুটো দেখতে পাচ্ছ তাদেরকে বলা হয় অট্রিয়াম বা অরিকল, বাংলায় বলে অলিন্দ। আর হার্টের নিচের দুটো যে চেম্বার দেখতে পাচ্ছ ওটাকে বলা হয় ভেন্ট্রিকল বা নিলয়। ওকে, আমি মনে রাখতাম কি করে? হ্যাঁ, উঁচু নিচু, তো এটা হলো উঁচু আর এটা হলো নিচু, নিচু বা নিচ। তো এটা মনে রাখবা যে তোমাদের নিলয় নামে কোনো ছেলে চেনাশোনা আছে? নিলয়? আরো আছে আছে নিলয়? স্যার। আমাদের এখানে নিলয় কেউ নেই তো? আচ্ছা, আমাদের এখানে যদি কেউ নিলয় থেকে থাকো বা আমাদের চেনাশোনা নিলয় যদি কেউ থেকে থাকো, তাহলে তাকে বাদ দিয়ে বাকি সব নিলয় হচ্ছে একটু নিচ প্রকৃতির, একটু খারাপ প্রকৃতির। এইভাবে মনে রাখবা। নিলয় ছেলেটি, আমি তো এইভাবে মনে রেখেছিলাম স্যার, আমাদের এখানে একটা ছেলে আছে নিলয়, ও খুব দুষ্টু, মানে খুবই বদমাশ আর কি। যার কারণে ওকে আমরা এইভাবে মনে রাখতাম যে নিলয় হচ্ছে নিচ, ও নিচেই থাকে। ঠিক আছে, এভাবে মনে রাখতাম, তাহলেই মনে থেকে যেত যে নিলয় নিচে থাকে না, কোনটা নিচে থাকে। তাহলে নিচেরটা হচ্ছে নিলয়, উপরেরটা হচ্ছে অলিন্দ। মনে থাকবে? যাই হোক, যেভাবে পারো তোমরা মনে রেখো। নিচের দুটো চেম্বারকে বলা হয় নিলয়, আর ওপরের দুটো চেম্বারকে বলা হয় অলিন্দ। ওকে, এবার বাংলা বলা শেষ, ইংরেজিতে লিখো। এই যে যে বর্ডার যেটা দিচ্ছে দুটো ভাগকে, যে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড, হার্টের বাম এবং ডান দিকে, হ্যাঁ, এটা যে একটা ভাগ করছে, সেটা হচ্ছে যে করছে সেটাকে বলা হয় সেপ্টাম। এটা হচ্ছে সেপ্টাম। সেপ্টামের গুরুত্ব অনেক বেশি। সেপ্টাম, ACPTUM, সেপ্টাম। তাহলে এক নম্বরটাকে আমরা কি বলবো? ওপরে যেহেতু অলিন্দ থাকে তাই এক নম্বরটাকে আমরা বলবো রাইট অরিকল। রাইট অরিকল বা অট্রিয়াম। রাইট অরিকল বা অট্রিয়াম, বাংলায় বলবো ডান অলিন্দ। ডান অলিন্দ। দু নম্বর চেম্বারটাকে আমরা বলবো লেফট অরিকল। লেফট অরিকল বা অট্রিয়াম, বাংলায় বলবো বাম অলিন্দ। নিচেরটাকে বলবো রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়। আর ডান পাশেরটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। চিনে ফেললাম আমরা তাহলে, হার্টের চারটে ভাগ হয়ে গেল, কোনটাকে কোনটা বলে। এই হার্টের সেপ্টামের কাজ কি?
দেখো সেপ্টামের গুরুত্বপূর্ণ কাজ আছে। সেপ্টাম হার্টকে দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার আর একটা হচ্ছে লেফট হেমিস্ফিয়ার। তাহলে দুই ধরনের সেপ্টামের কাজ হচ্ছে দুটো, হার্টকে দুটো ভাগে ভাগ করা, ডান পাশ আর বাম পাশ, রাইট হেমিস্ফিয়ার আর লেফট হেমিস্ফিয়ার। তাহলে ডান অলিন্দ ডান নিলয় রাইট হেমিস্ফিয়ারে, বাম অলিন্দ বাম নিলয় লেফট হেমিস্ফিয়ারে। এই সেপ্টামের আরো গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ারে ইমপিওর ব্লাড থাকে আর লেফট হেমিস্ফিয়ারে পিওর ব্লাড থাকে বা অক্সিনেটেড ব্লাড থাকে। ওকে, এটা একটু মাথায় রাখবা। অর্থাৎ এটা হচ্ছে হার্টের, মানে এটাকে কিভাবে দেখাই, এই যে পার্টটা, মানে এই দুটো পার্ট কিন্তু জুড়িয়ে, এই পার্টটা হচ্ছে হার্টের, অর্থাৎ সেপ্টাম যেহেতু দুটো পার্টকে ভাগ করছে, এটাকে বলবো আমরা রাইট হেমিস্ফিয়ার। তো রাইট হেমিস্ফিয়ারের মধ্যে কি ধরনের রক্ত থাকবে না, দূষিত রক্ত থাকবে। অর্থাৎ রাইট হেমিস্ফিয়ার কন্টেন্স impure blood। কেন বলতো? কারণ শরীর থেকে, বিভিন্ন অর্গান থেকে যখন ব্লাডটা আসে, তখন এই রাইট হেমিস্ফিয়ারে রক্তটা আসে, এখান থেকে তারপর আবার চলে যাবে ফুসফুস থেকে অক্সিজেনেটেড হয়ে লেফট হেমিস্ফিয়ারে আসবে, এবং লেফট হেমিস্ফিয়ার থেকে তারপর ওটাকে পাঠিয়ে দেওয়া হবে আবার অর্গানে। এর সমগ্র ছবিটাকে আমি একটু আমার মতন করে এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করব, সো ডোন্ট ওয়ারি। আচ্ছা, তাহলে রাইট হেমিস্ফিয়ারে 1 আর 3 এর মধ্যে, 1 নম্বর চেম্বার আর 3 নম্বর চেম্বারের মধ্যে কন্টেন্স ইমপিওর ব্লাড, এখানে অশুদ্ধ রক্ত থাকবে। আর এই যে রাইট হেমিস্ফিয়ার, এই দুটো অঞ্চল মিলে এই রাইট হেমিস্ফিয়ারে, আমার তো এখানে জায়গা শর্ট পড়লো, তোমাদের জায়গা শর্ট পড়লে একটু টান দিয়ে লিখো। এটা হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। তো লেফট ও হেমিস্ফিয়ার না? সরি, এটা তো, হ্যাঁ তাই তো, হ্যাঁ এখানে সংশয় নেই, এখানে আমার ভুল হয়েছে, এটা লেফট হেমিস্ফিয়ার। হ্যাঁ, লেফট হেমিস্ফিয়ারে এখানে কি থাকবে, পিওর ব্লাড থাকবে, কন্টেন্স পিওর ব্লাড, বা পিওর ব্লাডকে আমরা একটা ভাষায় বলবো অক্সিজেনেটেড ব্লাড, বলবো অক্সিজেনেটেড ব্লাড। ওকে, অক্সিজেনেটেড ব্লাড গেল। এইটুকু নোট নাও, তারপরে আমরা আগে যাই। হ্যাঁ দা, হয়ে গেছে। বেশ, সবার হয়েছে, মুছে দেবো? হ্যাঁ স্যার, হয়ে গেছে। বেশ, যদি স্ক্রিনশট নিতে চাও, ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ ইট। আচ্ছা, আমরা যখন হার্ট পড়ছি, তখন আমরা হার্ট হচ্ছে একটা পাম্প, মনে করো বাড়িতে আমাদের পাম্প থাকে, হার্ট পাম্প। আর পাইপলাইনের কাজ হয়, সেই পাইপলাইনের কাজ তো আছে, আমাদের শরীরেও পাইপলাইনের কাজ আছে, ভগবান সুন্দর করে পাইপলাইন বিছিয়ে রেখেছে আমাদের শরীর জুড়ে। সেইটার পাইপলাইনের দুটো নামকরণ করা হয়েছে, একটা পাইপ দিয়ে ভালো রক্ত, মানে ভালো রক্ত যায়, আর একটা পাইপ দিয়ে খারাপ রক্ত যায়। খারাপ রক্ত বলতে ডিঅক্সিনেটেড, আর একটা হচ্ছে অক্সিজেনেটেড, এটাই আর কি ব্যাপার। সেটা হচ্ছে, একটা পাইপকে বলা হয় আর্টারিজ, ARTERIES, আর্টারিজ, বা এটাকে বাংলায় বলে ধমনী। আর একটা হচ্ছে ভেন্স, VEINS, হ্যাঁ VEINS, ভেন্স মানে হচ্ছে শিরা, ধমনী বিশুদ্ধ রক্ত হার্ট থেকে অর্গানগুলোতে পৌঁছে দেয়। তাহলে এর কাজ কি? এর কাজ হচ্ছে ক্যারিজ পিওর ব্লাড ফ্রম হার্ট টু অর্গানস। খেয়াল করো, তাহলে ধমনীর কাজ কি? ধমনীর কাজ হচ্ছে
হার্ট থেকে পিওর ব্লাড অর্গানে পৌঁছে দেওয়া। এই যে আমি কথাগুলো বলছি, কোথায় হার্ট থেকে কোথায় যাচ্ছে হ্যানা ত্যানা, এটা একটু পরেই ক্লিয়ার হবে। আমরা একটু পরে একটা ছবি আঁকবো আমাদের মতো করে, সেইখানে দেখবো একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো ডোন্ট ইস্যু। ওকে, তাহলে আর্টারিজের কাজ কি, ধমনির কাজ কি? ধমনির কাজ হচ্ছে হার্ট থেকে পিওর ব্লাডকে অর্গানসগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে আর্টারিজের কাজ। আর ভেন্সের কাজ কি? ভেন্সের কাজ হচ্ছে লেখো, ইট ক্যারিজ impure blood from organs to heart। তাহলে এর কাজ হচ্ছে অর্গান থেকে ইমপিওর ব্লাডগুলোকে হার্টে নিয়ে আসা, আর আর্টারিজের কাজ হচ্ছে পিওর ব্লাডকে অর্গানসে নিয়ে যাওয়া। দ্যাটস অল। হলো এটা, এটুকুন ক্লিয়ার? মনে রাখবা, অলিন্দ অর্থাৎ আমাদের হার্টের ওপরের যে দুটো চেম্বার, সেটা নিচের দুটো চেম্বারের থেকে একটু বড় সাইজের হয়। হ্যাঁ, লিখে রাখো, লিখো, অলিন্দের আকার ইংরেজিতে লিখলে লিখবা দ্য সাইজ অফ অট্রিয়াম অর অরিকলস আর গ্রেটার দ্যান ভেন্ট্রিকল। আর বাংলায় লিখলে লেখো, অলিন্দের আকার নিলয়ের থেকে বড় হয়। মানে অলিন্দের আকার বড় হয় আর নিলয় ছোট হয়। নিলয় ছোট হয় সাইজের ক্ষেত্রে, অলিন্দের আকার বড়, নিলয়ের ক্ষেত্রে ছোট। এখন কেন এমন হয় তোমরা একটু পরে বুঝতে পারবা। আমার একটা কথা বলো তো, বড় জায়গায় একটা মনে করো বড় বেলুন আছে, একটা মনে করো ছোট বেলুন আছে। বড় বেলুনটাকে প্রেস করতে গেলে কি হবে? আমার অনেক বেশি শক্তি প্রয়োজন হবে। আর যদি ছোট বেলুনকে প্রেস করি তাহলে শক্তি কম লাগবে, স্পিডও বেশি হবে, তাই না? আর বড় বেলুনকে শক্তিও বেশি লাগবে, স্পিডও কম হবে। কি বললাম আমি এই কথাটা এখন বুঝলে না? একটু পরে বুঝবা, চলো। আচ্ছা, আর একটা পয়েন্ট লিখে রাখো, এই যে সার্কুলেটরি সিস্টেম, রক্ত সংবহন, যিনি আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে স্যার উইলিয়াম হার্ভে। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, জন্য লিখে রাখো, ফাদার অফ সার্কুলেটরি সিস্টেম, ফাদার অফ সার্কুলেটরি সিস্টেম বলা হয় স্যার উইলিয়াম হার্ভেকে। স্যার উইলিয়াম হার্ভেকে বলা হয় ফাদার অফ সার্কুলেটরি সিস্টেম বা সংবহনতন্ত্রের জনক। সেপ্টাম এর কাজ কি তাহলে? সেপ্টামের কাজ হচ্ছে পিওর ব্লাড আর ইমপিওর ব্লাডকে হার্টের মধ্যে আলাদা করে রাখা। যেহেতু সেপ্টাম হার্টকে দুটো পার্টে ভাগ করছে, লেফট হেমিস্ফিয়ার, রাইট হেমিস্ফিয়ার, তো রাইট হেমিস্ফিয়ারের মধ্যে ইমপিওর ব্লাড থাকে, লেফট হেমিস্ফিয়ারের মধ্যে পিওর ব্লাড থাকে। আর এই পিওর ব্লাড আর ইমপিওর ব্লাডকে ভাগ যে করে রাখে সেটাই হলো সেপ্টাম। তাহলে সেপ্টামের কাজ কি? সেপ্টামের কাজ হচ্ছে পিওর ব্লাড আর ইমপিওর ব্লাডকে আলাদা করে রাখা হচ্ছে সেপ্টামের কাজ। সেপ্টামের যখন একটা মাতৃগর্ভে যখন একটা শিশু তৈরি হতে থাকে, তখন সেই মাতৃগর্ভ থেকেই কিন্তু সেপ্টামের ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। শিশু যখন গর্ভে থাকাকালীন কোনো মা যদি নাইট্রেট দ্রবীভূত কোনো জল বা পানীয় পান করে বা দৈনিক নিতে থাকে, তবে এই শিশুর দেহে যে সেপ্টামের কথা বলা হচ্ছে, এই সেপ্টামের ডেভেলপমেন্ট হয় না। আর যার কারণে শিশুর দেহে দূষিত রক্ত প্রবাহিত হতে থাকে। আর এই দূষিত রক্ত প্রবাহিত হওয়ার ফলে শিশুর দেহে শিশুর একটা তখন রোগ হয়। আর সেই রোগটাকে বলা হয়, একটা রোগ হয় শিশুর, তখন সেই রোগটাকে বলা হয়, কি বলা হয় বলতো? ব্লু বেবি সিনড্রোম। ইয়েস,
তখন সেই রোগটাকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম। এটা কি লিখিয়ে দেবো নোটটা যেটা বললাম আমি? হ্যাঁ দাদা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নোটটা একবার লিখে রাখো যে সেপ্টামের কাজ হলো, যারা ইংরেজিতে নোট করছে ইংরেজিতে নোট করো, সেপ্টামের কাজ হলো, দ্য ফাংশন অফ সেপ্টাম ইজ, সেপ্টামের কাজ হলো, আমি বাংলাতেই লিখে দিচ্ছি, সেপ্টামের কাজ হলো পিওর অ্যান্ড ইমপিওর ব্লাডকে আলাদা করে রাখা, আলাদা করে রাখা গেল। নেক্সট পয়েন্টে লেখো যে সেপ্টাম এর ডেভেলপমেন্ট, আমার সঙ্গে সঙ্গে লিখছো তো সবাই? সেপ্টাম, হ্যাঁ দাদা। হ্যাঁ লেখো, সেপ্টামের ডেভেলপমেন্ট গর্ভাবস্থায়, গর্ভাবস্থায় হয়ে থাকে, গর্ভাবস্থায় হয়ে থাকে থাকে ফলে, ফলে শিশু গর্ভে থাকাকালীন, ফলে শিশু গর্ভে থাকাকালীন মা যদি, আমি আর লিখছি না তোমরা লেখো, ফলে শিশু গর্ভে থাকাকালীন মা যদি নাইট্রেট দ্রাবিত কোনো জল বা পানীয়, নাইট্রেট দ্রাবিত কোনো জল বা পানীয় গ্রহণ করতে থাকে, দাদা এটা কি লিখবো? নাইট্রেট, আর এটা কি বললেন? হ্যাঁ, নাইট্রেট সলিউবল ওয়াটার অর এনি ড্রিঙ্কস, আচ্ছা আচ্ছা। নাইট্রেট দ্রাবিত জল বা কোনো পানীয় পান করে থাকে, তবে শিশুর সেপ্টাম ডেভেলপ হয় না, শিশুর সেপ্টাম ডেভেলপ হয় না। সেই কারণে শিশুর দেহে, সেই কারণে শিশুর দেহে দূষিত রক্ত প্রবাহিত হয়, প্রবাহিত হতে থাকে, সেই কারণে শিশুর দেহে দূষিত রক্ত প্রবাহিত হতে থাকে। এইটা কি লিখবো? সার্কুলেশন, দাদা ইংলিশে একটু একটু বলে দিও। সার্কুলেশন আসলে পয়েন্টটা তো আমি নিজের মতন করে বলছি, তাহলে হয় ইংরেজিতেই বলতে হবে, নাহলে তো খেই হারিয়ে ফেলবো। কোন পর্যন্ত বললাম একবার আমাকে ধরিয়ে দাও। আর এদিকে চলে আসে শিশু গর্ভে থাকে, এরপর না না, এটা লাস্ট শিশু কোন কোনো পর্যন্ত বললাম মানে? কোনো শিশু কোনো স্যার সেপ্টাম সেই ডেভেলপ হবে না, সেই কারণে শিশুর দেহে দূষিত রক্ত প্রবাহিত হতে থাকে। হ্যাঁ, হতে থাকে। আর এই রূপ হলে সেই শিশুর একটি রোগ হয়, আর এই রূপ হলে, আর এই রূপ হলে সেই শিশুটির একটি রোগ হয়, যে রোগটিকে বলা হয়, যে রোগটিকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম, ব্লু বেবি, কি বললাম, ব্লু বেবি সিনড্রোম, ইয়েস, অর্থাৎ বাচ্চাদের দেহটা নীল হয়ে যায়, নীলাভ হয়ে যায়, ব্লু বেবি সিনড্রোম। ওকে, বেশ গেল। এটা এনডিএ তে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, এনডিএ তে, এটা জেনারেলি কোয়েশ্চেনটা করে না, তবু ওই জন্য লিখিয়ে দিলাম। দেখো এই পর্যন্ত যেখান থেকে প্রশ্ন এসেছে সেগুলো, সেই জায়গাগুলোকে টার্গেট করে এখানে লেখানো হচ্ছে। ওকে, এবার আমরা একটা ছবি আঁকবো।
ছবি এঁকে ধমনীর দুটো ভাগ, একটাকে বলা হয় মহাধমনী, আর একটা হচ্ছে ছোট ছোট ধমনী, একটাকে বলা হয় মহাশিরা, আবার ছোট ছোট শিরা। তো যাই হোক, চলো এটা মুছে দিলাম তাহলে। এবার না আমরা একটা ছবি আঁকবো। কি করে আঁকবো? আচ্ছা চলো আঁকি, তো তারপর দেখা যাক যা হয় হবে। হচ্ছে তো? হ্যাঁ চলো, এরকম। বাহ, আমার কিন্তু এটা ব্যাকাতাড়া হচ্ছে, তোমরা তোমাদের মতো সোজা সোজা করে এঁকো একটু। গেল, আউটার লাইন হয়ে গেল। এবার একটু কালি চেঞ্জ করে নিই। এই কালিটা দিয়ে, এক মিনিট, এই কালিটা দিয়ে এটা একটা করে দিলাম। আর এটা দিয়ে, এক মিনিট। হ্যালো, এই তো বাড়িতে, এই ক্লাস করছি, বল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে। হুম, ঠিক আছে। আমি যেভাবে আঁকছি না, তোমার ছবিগুলোকে অ্যাজ ইট ইজ আঁকো, কোনো অত ইয়ে দরকার নেই। যেভাবে আমি আঁকছি ওইভাবে আঁকো, অ্যাজ ইট ইজ আঁকো। আর এখান থেকে যাবে হচ্ছে, হুম, সুন্দরী তো এঁকে ফেলেছি। গুড। এবার এখান থেকে টিস্যু, টিস্যু থেকে আসবে হচ্ছে সেল, সেল থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এই জায়গায় একটু কাজ আছে, অন্য কালি দিয়ে দেখাচ্ছি। কোন কালি দিয়ে দেখাবো? গ্রিনকে দিয়ে দেখাই। ব্যাস, হয়ে গেল। হুম, চলো সবার এইটুকুন কাজ হয়েছে কিনা একবার বলে ফেলো দেখি। হ্যাঁ দাদা, হয়ে গেছে। বেশ, তাহলে আমরা একটা কাজ করি। কাজ হচ্ছে, আচ্ছা নামকরণ করবো এবার, তাহলে আমাকে কালিটা চেঞ্জ করতে হবে। সব কটা কালি এখানে যা ইউজ করেছি সেগুলো আর নেওয়া যাবে না। তাহলে কোন কালি নিয়ে ইউজ করব আমি তাহলে এখন? বিপদ হলো তো, এটা নিই। এটা হচ্ছে অর্গান, এটা হচ্ছে অর্গান। আর এটা হচ্ছে লাংস, এটা লাংস। শোনো কি হচ্ছে ঘটনাটা, শোনো। অর্গানে মনে করো রক্ত পৌঁছে গেছে। হুম, অর্গানে, আচ্ছা নামকরণ করে দিই একটু তার আগে।
নামকরণটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইটার নামকরণ করো। এইটার নামকরণ হচ্ছে অরোটা। এটার নাম হচ্ছে অরোটা, বাংলায় বলে মহাধমনী। মহাধমনী গেল। এইটাকে বলে হচ্ছে লেখো ভ্যানা ক্যাভা। এটাকে বলে ভ্যানা ক্যাভা, VANACAVA, ভ্যানা ক্যাভা, বা এটাকে বলা হয় হচ্ছে মহাশিরা। মহাশিরা। তাহলে মহাধমনীর ইংরেজি কি? অরোটা। আর মহাশিরা ভ্যানা ক্যাভা। হয়ে গেল। নাও এইবার আসো, এবার একটা কথা লিখে রাখো এর সাথে সাথে। অরোটাতে লিখো পিওর ব্লাড, আর ভ্যানা ক্যাভাতে লিখো ইমপিওর ব্লাড। ইমপিওর ব্লাড হলো। এবার এদের নাম তো আমরা জানি, এটা হচ্ছে রাইট অট্রিয়াম, এটা হচ্ছে লেফট অট্রিয়াম, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। এদের নামকরণ জানি আমরা, আলাদা করে আর লিখছি না ডিটেলসে। তাহলে এবার ঘটনাটা শোনো কি হচ্ছে। অর্গানসের মধ্যে অরোটার মাধ্যমে কি পৌঁছেছে বলো দেখি? পিওর ব্লাড পৌঁছেছে। পিওর ব্লাড বলতে সবসময় মনে রাখবা অক্সিজেনেটেড ব্লাডের কথা বলা হচ্ছে। অক্সিজেনেটেড ব্লাডের কথা বলা হচ্ছে। তাহলে অক্সিজেনেটেড ব্লাড হার্ট থেকে পৌঁছে গেল কোথায়? অর্গানের মধ্যে। সেই অর্গান থেকে টিস্যু, টিস্যু থেকে সেল, সেলের মধ্যে সেলুলার রেসপিরেশন হলো, অক্সিজেন খতম হলো, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি তৈরি হলো। এবার সেই সেল থেকে অশুদ্ধ রক্ত মানে ইমপিওর ব্লাড এসে সবার প্রথম কোথায় পৌঁছালো? তার মানে আমাদের শরীরের সমগ্র অশুদ্ধ রক্ত সবার প্রথম কোথায় এসে পৌঁছায় বলো? রাইট অট্রিয়ামে এসে রাইট অল পৌঁছায়, বা ডান অলিন্দে এসে পৌঁছায়। ক্লিয়ার হলো? এবার ডান অলিন্দ থেকে সেই রক্ত, এই যে ভালভটা দেখতে পাচ্ছ, এটা একটা ভালভ। ওকে, এটা একটা ভালভ, অর্থাৎ এই যে বর্ডার দিয়ে ঘেরা, এটা একটা রাস্তা, যাওয়ার রাস্তা। এইটাকে কি বলে লেখো? এইটাকে লেখো ট্রাইকাপসিড ভালভ। এটাকে বলে ট্রাইকাপসিড ভালভ। ট্রাইকাপসিড ভালভ বলে এটাকে। আর এইটাকে বলা হয় হচ্ছে বাইকাপসিড ভালভ। বাইকাপসিড ভালভ। ওকে, তাহলে শরীরের সমগ্র শরীরের ইমপিওর ব্লাড এসে রাইট অরিকলের মধ্যে প্রবেশ করলো। সেই রাইট অরিকল থেকে সেই রক্ত ট্রাইকাপসিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকেলে এসে পৌঁছালো। তাহলে রাইট ভেন্ট্রিকেলে এসে যখন পৌঁছালো, রাইট ভেন্ট্রিকেলকে ভগবান ছোট রেখেছে এই কারণে যাতে এখানে প্রেশারটা বেশি থাকে। ওপরটা দেখো মোটা অংশ, নিচেটা দেখো চিকন অংশ। চিকন অংশে প্রেশারটা বেশি থাকবে, কারণ ওপরের অংশ নিয়ে আসছে ভেতরে, নিয়ে আসবে রক্ত। আর এই রাইট ভেন্ট্রিকেলের কাজ হচ্ছে পাম্প করে সেটাকে পৌঁছে দেওয়া। কোথায় পৌঁছে দিচ্ছে দেখো তো? তাহলে এইখান থেকে রক্ত, রাইট অট্রিয়ামের রক্ত ট্রাইকাপসিড ভালভের মাধ্যমে কোথায় এসে পৌঁছালো? রাইট ভেন্ট্রিকেলের মাধ্যমে। আর রাইট ভেন্ট্রিকেল সেই রক্ত, এক মিনিট, রাইট ভেন্ট্রিকল সেই রক্ত কোথায় পৌঁছে দিচ্ছে দেখো তো? রাইট ভেন্ট্রিকেল রক্ত এটার মাধ্যমে ঢুকছে, কোথায় যাচ্ছে সেটা? লাংসের মধ্যে। বুঝতে পারছো? তাহলে ট্রাইকাপসিড ভালভের মাধ্যমে রাইট অট্রিয়াম থেকে ইমপিওর ব্লাড রাইট ভেন্ট্রিকেলের মধ্যে আসে। রাইট ভেন্ট্রিকল সেই রক্ত পাম্প করে কোথায় পাঠায়? লাংসের মধ্যে পাঠায়। এবার কথা হলো দাদা, তুমি বললে যে অট্রিয়ামের কাজ হচ্ছে ইমপিওর ব্লাডকে, অট্রিয়ামের কাজ হচ্ছে মানে ডান অট্রিয়ামের কাজ হচ্ছে ইমপিওর ব্লাডকে রাখা। আচ্ছা, আর একটা কথা, যেমন আর্টারির কাজ তোমরা কি বলেছিলে বলো দেখি? আর্টারি কোন ধরনের রক্ত পরিবহন করে? আমরা নামকরণ আর দুটো করিনি। পিওর ব্লাড। পিওর ব্লাড। কিন্তু একখানা আর্টারি আছে যে ইমপিওর ব্লাড ক্যারি করে, এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, এইটা সেটা। এটার নাম কি জানো? এটাকে বলা হয় পালমোনারি আর্টারি। কি বলা হয় এটাকে? পালমোনারি আর্টারি।
এই পালমোনারি আর্টারি, ARTERY, পালমোনারি আর্টারি তাহলে কোন ধরনের রক্ত পরিবহন করছে? সব সময় ধমনী মানেই পিওর ব্লাড তা নয়, একটা আর্টারি আছে, একটা ধমনী আছে যার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। সেই পালমোনারি আর্টারির মাধ্যমে ইমপিওর ব্লাড প্রবাহিত হয়। খেয়াল করেছো তোমরা? ইমপিওর ব্লাড ক্যারি হচ্ছে। ওকে, তাহলে এই পালমোনারি আর্টারির মাধ্যমে রাইট ভেন্ট্রিকল থেকে অশুদ্ধ রক্ত লাংসে গিয়ে পৌঁছালো, লাংস সেটাকে পরিষ্কার করলো। তাহলে এই লাংসের মধ্যে কি কাজ চলছে? এখানে চলছে হচ্ছে পিউরিফিকেশন অফ ব্লাড, ব্লাডের পিউরিফিকেশন হচ্ছে এখানে। ব্লাডের পিউরিফিকেশন হয়ে শুদ্ধ রক্ত, এটা কোন রক্ত? এটা যেটা প্রবেশ করেছিল ইমপিওর ব্লাড, বাট এটার নাম কি বলো দেখি? এটার নাম হচ্ছে, উল্টো হয় এই জায়গাটাতে, পালমোনারি ভেন্স, এটাকে বলা হয় পালমোনারি ভেন্স। পালমোনারি ভেন্স কি ধরনের রক্ত তাহলে ক্যারি করলো? পিওর ব্লাড। কিন্তু আমরা জানি শরীরের অন্যান্য ভেন্সগুলো সবসময় ইমপিওর ব্লাড ক্যারি করবে, শরীরের অন্যান্য আর্টারিগুলো সবসময় পিওর ব্লাড ক্যারি করবে। বাট এই হার্টের থেকে লাংস থেকে হার্ট, এই দুটো পাইপই হচ্ছে একটু ব্যতিক্রমী, এক্সেপশনাল। অর্থাৎ হার্ট থেকে অশুদ্ধ রক্তকে লাংসে যে নিয়ে যায় তার নাম পালমোনারি আর্টারি, আর লাংস থেকে পিওর ব্লাড যে হার্টে ফিরিয়ে দিচ্ছে তার নাম পালমোনারি ভেন্স। ক্লিয়ার হলো? এই দুটো জায়গাটাকে ক্লিয়ার করো। তাহলে এবার কি হচ্ছে দেখো, পালমোনারি লাংস থেকে পিওর ব্লাড এই পালমোনারি ভেন্সের দ্বারা এসে পৌঁছালো কোথায়? লেফট অট্রিকল তখন এই পিওর ব্লাডকে এই বাইকাপসিড ভালভের মাধ্যমে পাঠিয়ে দিল কোথায়? লেফট ভেন্ট্রিকলে। আর লেফট ভেন্ট্রিকল সেটাকে পাম্প করে পৌঁছে দিল কোথায়? আবার দেখো তো, অর্টার মাধ্যমে অর্গানসে। বুঝতে পারছো কিনা পারছো না পুরো সাইকেলটা? তাহলে আমাদের যে মানব সংবহন তন্ত্র সেটা কি ক্লোজড না ওপেন? ক্লোজড। তো দেখতে পাচ্ছ যে রক্তের একটা সার্কেল চলছে, কোথাও বেরোনোর জায়গা নেই, একই রক্ত ঘুরে ফিরে তার একই কাজ। তাহলে এই পুরো হার্টের ফাংশনটা কি আমরা আজকে খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছি? হ্যাঁ কি না একবার বলি? হ্যাঁ দাদা। বেশ, তাহলে আরো একবার আমরা শুনি। অর্গান থেকে টিস্যু থেকে সেল, যখন পিওর ব্লাডটা পৌঁছালো কার মাধ্যমে? অরটার মাধ্যমে। সেই অরটা পিওর ব্লাড নিয়ে গেল সেলের মধ্যে, সেল রেসপিরেশন হলো, সেল থেকে সমস্ত রক্ত মহাশিরার মাধ্যমে এসে পৌঁছালো। আচ্ছা, এবার তোমরা বলবা কি দাদা অরটা কি সরাসরি নিয়ে যায় অর্গান পর্যন্ত? না, অরটা থেকে, এই জায়গাটায় কথা আছে এবার। তাহলে এখানে 1 2 3 4, তিনটে আমরা চারটে এখানে কথা লিখবো। কি? সব থেকে বড় ধমনী যেটা আমাদের সরাসরি হার্ট থেকে বের হচ্ছে, মানে এটা হচ্ছে মেইন নদী, আর এই নদীর থেকে ক্যানালস বেরোবে আর কি। সব থেকে বড় ধমনী সেটার নাম হচ্ছে অর্টা, বা এটাকে বলা হয় মহাধমনী। আর ছোট ছোট ধমনী যেগুলো, অর্থাৎ এই অর্টার থেকে বাইপাস হয়ে অর্টার থেকেই শাখা প্রশাখা হিসাবে বেরিয়ে যাবে যেগুলো, সেগুলোকে বলা হয় ছোট ধমনী, আর্টারিজ। ধমনী মানে আর্টারি, ঠিক আছে? মানে সব থেকে বড় ধমনীকে বলা হয় অর্টা, আর সব থেকে ছোট ধমনীকে বলা হয় আর্টেরিয়লস। ওকে, আর মাঝেরটা যারা, তারাই আমাদের সারা শরীর জুড়ে অবস্থান করছে, সারা শরীর জুড়ে আমাদের আর্টারিজ অবস্থান করছে। তাহলে সব থেকে বড় নদী হলো অর্টা থেকে তারপর একটু মাঝারি নদী আসছে যাদের বলছি আর্টারিজ, আর সেই আর্টারিজ থেকে আরো ছোট ছোট নদী ক্যাপিলারিজের আগে পর্যন্ত, সেটা হচ্ছে আর্ট্রিয়লস। ওকে, সব থেকে ছোট ধমনী। ঠিক তেমনি করে সেকেন্ডেরটা কি লিখেছো? সব থেকে স্মলেস্ট ছোট আর্টারি। ধমনী, smallest artery is called arterioles, greatest artery is called aorta.
ওকে। আচ্ছা, ধমনীর ক্ষেত্রে শিরার ক্ষেত্রে লেখো সব থেকে বড় শিরাকে বলে, সব থেকে বড় শিরা, তালবস্যই দীর্ঘিবোধ হয়, সব থেকে বড় শিরাকে বলা হয় ভেনা কাভা, VANACAVA, ভেনা কাভা, বা এটাকে বলা হয় মহাশিরা, মহাশিরা। আর সব থেকে ছোট, সব থেকে ছোট শিরা, সব থেকে ছোট শিরাকে বলা হয় ভ্যাকুয়ালস, ভ্যাকুয়ালস। এইটা হলো ব্যাপার। কাজ করবে কোনটা সারা শরীর জুড়ে? মাঝেরটা আর কি, যাদেরকে আমরা ভেন্স বলি, যাদেরকে আমরা আর্টারিজ বলি। মাঝেরটাকে বলি, এটাকে বলি আর্টারি, আর্টারিজ, এটাকে বলি ভেন্স। ওকে, সারা শরীর জুড়ে এদেরই কাজ বেশি। তাহলে কি হচ্ছে, অর্টার মাধ্যমে পিওর ব্লাড কোষে কোষে পৌঁছে গেল তাদের শাখা প্রশাখা দিয়ে। এবার সেখান থেকে শিরার মাধ্যমে অশুদ্ধ রক্ত এসে সবার প্রথম রাইট ভেন্ট্রিকল, রাইট অট্রিয়ামে আসলো। রাইট অট্রিয়াম থেকে সেই রক্ত ট্রাইকাপসিড ভালভের মাধ্যমে রাইট ভেন্ট্রিকল এসে পৌঁছালো। রাইট ভেন্ট্রিকল সেটাকে পাম্প করে লাংসে পৌঁছে দিল পালমোনারি আর্টারির দ্বারা। এবার লাংস রক্তের পিউরিফিকেশনের কাজটা করলো। তারপর পালমোনারি ভেন্সের মাধ্যমে পিওর ব্লাড হার্টের লেফট অরিকল বা লেফট অট্রিয়ামে এসে পৌঁছালো। সেখান থেকে বাইকাপসিড ভালভের মাধ্যমে রক্ত লেফট ভেন্ট্রিকল এসে পৌঁছালো। লেফট ভেন্ট্রিকল থেকে সেই রক্ত পুনরায় শরীরের সমস্ত জায়গায় ছড়িয়ে গেল। তাহলে আশা করছি এই সমগ্র গল্প আমাদের কাছে খুব খুব ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক তো নাকি? হ্যাঁ দাদা। বেশ, তাহলে আমাদের মোটামুটি আজকে এই পর্যন্ত থাক, বুঝেছো? কত বাজে? 9:53। ওকে, আজকে এই পর্যন্ত থাক। পরের দিন এর পর থেকে আমরা কিছু নোটপত্র করব, অ্যান্ড দেন যা আছে সেটা করব। ওকে, আজকে রাতে আমি একটু কথা বলে দিই। আচ্ছা, তোমাদের বলেছিলাম আজকে কত তারিখ গেল? 15। তোমাদের আমি আজকে অথবা কালকে জানিয়ে দিচ্ছি, তোমাদের সপ্তাহে একদিন ম্যাথ হবে, সপ্তাহে একদিন ইংলিশ হবে। কিন্তু কথা হচ্ছে যে ম্যাথ আর ইংলিশটা কিন্তু রাতে হবে না, দিনে হবে। বুঝতে পারছো কি বলেছি? ম্যাথ আর ইংলিশের ক্লাসটা দিনে হবে, সপ্তাহে একদিন করে, সপ্তাহে একদিন ম্যাথ, সপ্তাহে একদিন ইংলিশ। সেটা আমি জানিয়ে দেবো কবে কখন কি হবে। রেকর্ডেড ক্লাস তো অবশ্যই থাকবে, ঠিক? আর আজকে রাত্রে আমি তোমাদের ওই টেস্ট সিরিজ যেগুলো দিয়েছিলাম তাদের আনসার কি এবং দিল্লি সুলতানি যুগের যে ওয়ান লাইনার্স সেটা প্রোভাইড করব। ওকে, তাহলে সবাই ভালো থেকো, গুড নাইট।